সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি আজকে এখানে দুজন আসামি খুঁজে পেয়েছি। একজন হচ্ছে জহুরুল আলম জাবেদ, তিনি একজন আসামি, আর বড় আসামি হচ্ছে অমর হাওলাদার বাবু। এই প্রথম দুজনের কথা বলবার উদ্দেশ্য হলো, এই অমর হাওলাদার বাবুলের সাথে আমার সম্পর্কটা করে দিয়েছে জহুরুল আলম জাবেদ ভাই। এই সম্পর্ক করে দেওয়ার পর থেকে প্রায় এক যুগেরও বেশি সময় আমাকে কোনো অনুষ্ঠানে তিনি বাদ দেন না। এজন্য আজকে আমাকে ফোন দিয়েছে 23টি, আপনাদের কটা দিয়েছে আমি জানি না, আমাকে একাই 23টি ফোন দিয়েছে। অথচ আমি ওনাকে বলছি যে আমার মিটিং আছে, আমি নির্দিষ্ট সময় আসবো 5টার মধ্যে, আমি 4:38 এসেছি। তো আমি অমরদাকে একটা ইনস্টিটিউট মনে করি। অমরদা নট এ পার্সন, জহুরুল আলম জাবেদ নট এ পার্সন, হি ইজ ইনস্টিটিউট। গোলাম কাদের নট এ পার্সন, হি ইজ ইনস্টিটিউট। তারা প্রত্যেকে একটা করে প্রতিষ্ঠান। তারা অমর হাওলাদার বাবুর, যিনি আমি সম্ভবত 2019 সালে একটা বইয়ের মুখ উন্মোচন করতে গিয়েছিলাম বাংলা একাডেমিতে, আমাদের যে বিজ্ঞ সঞ্চালক তিনি কিন্তু আরেকটা ইনস্টিটিউট। তিনি আমার সাথে পরিচয় করে দিচ্ছেন যে ছেলেটি বই প্রকাশ করেছে সে নবম শ্রেণীর শিক্ষার্থী। একজন নবম শ্রেণীর শিক্ষার্থীকে কবিতা লিখে বই পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য এই কাজটি যিনি করেন, তিনি কি আসলে একজন ব্যক্তি না একটা প্রতিষ্ঠান? আপনারা বলেন, একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সাথে যারা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমে এই বইটি দিয়ে শুরু করতে চাই আমাদের শায়ের মুমতাজ স্যারের। আমি প্রথমে ভেবেছিলাম তুমি আর বন্ধু ভাবো না, ভেবেছিলাম অভিমান করে হয়তো ম্যাডামের সাথে এই বইটি লিখেছে। কিন্তু আমি যখন বইটি খুলে দেখলাম আমি অবাক হয়ে গেলাম। প্রথমে জুলাই অভ্যুত্থানে সেই কিশোরের আকুতিটা দেখলাম, কি চমৎকার করে এই জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টি তিনি তুলে ধরেছেন। এরপরে তোমার চোখে দেখেছিলাম, মানে তিনি বিরহের কথাগুলো লেখেন নাই, কিন্তু তিনি যে বিষয়টি তুলে ধরেছেন যে আমাদের সাম্প্রতিক বিষয়ের সাথে আমাদের সামগ্রিক পরিবেষ্টিত যে বিষয়টি সেটি তিনি তুলে ধরবার চেষ্টা করছেন। আমি এই শায়ের মুমতাজ স্যারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্বিতীয় বইটি দেখলাম মন ডুবেছে গোপনে। আমি ভাবছিলাম যে কোনো প্রেম কাহিনীর কথাবার্তা আছে কিনা, না দেখি যে না, সেটি আরেকটি ব্যতিক্রমী। সেখানে অনেক ব্যতিক্রমী শেষ ফাগুনের গল্প দিয়ে তিনি শুরু করেছেন, খুব চমৎকার বইটি রেখেছেন। তৃতীয় বইটি দেখবার শুরু করেছে মোহাম্মদ রফিকুল ইসলাম, আড্ডাবাজ। আড্ডাবাজের আমাকে আকৃষ্ট করেছে ছবিটা, পরে পরিচর্য যেটি সেটি আকৃষ্ট করেছে। সেটি দেখে আমি ভাবতেছিলাম যে এই সমস্ত শিক্ষার্থীদের হাতে তো এখন মোবাইল ফোন, কিন্তু তাদের পিছনে প্রত্যেকের ব্যাগ। এখানে যে বিষয়টি তুলে ধরা হচ্ছে যে আড্ডাবাজ যে ছেলেটির একটি করুণ কাহিনী, যেখানে আমাদের অনেক শিক্ষার্থী দেখেন একসাথে গল্প করার পরে এখানে একটা ছেলের হয়তো ক্যান্সার হয়েছে বা যে কোনো একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছে, ওই শিক্ষার্থীর কথাটা দিয়ে তিনি এই কথাটি তুলে ধরেছেন। এরপরে শেষ অল্প একটু সময় পেয়েছি কবি খসরুর আপার বইটি দেখার জন্য। সেটিতে তো আর আসলে বলার অবকাশ নেই, তিনি যা লিখেন সেটি তো আমাদের পাঠক এবং যারা পড়েন তিনি সমৃদ্ধ করেন। শেষ দেখলাম যেতে চাই সেই দিনে। যেতে চাই সেই দিনে কবিতাটা উপরের লেখাটা আমাকে একটু ব্যতিক্রম করে তুলেছে। যেতে চাই সেই দিনে, কোথায় আসলে তিনি যেতে চান? আসলে তিনি যেতে চান হচ্ছে আমাদের পূর্বের যে জায়গায়, সেই জায়গাতে নয়। তিনি যেতে চাচ্ছেন আমাদের থেকে যা হারিয়ে গেছে, আমাদের নদী আজ হারিয়ে গিয়েছে। আমার গোলাম কাদের ভাই খুব সুন্দর করে আমাদের মাদকের কথাটি বলেছেন, 31শে মে মাদক দিবস। আমাদের শিক্ষার্থীদের নতুন প্রজন্মরা কোথায় হারিয়ে গিয়েছে, তিনি আর কবিতায় সেটি ফুটে উঠেছে। আমি প্রত্যেক লেখক এবং পাঠককে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যে কথাটি বলতে চাই, আমাদের পাঠ্যাভ্যাসে আমরা এখন না গিয়ে কেন আমরা মোবাইল ফোনে আকৃষ্ট হয়েছি? আমরা চ্যাটজিপিটি ব্যবহার করছি, আমরা এআই ঢুকছি, কিন্তু আমাদের পাঠ্য বইয়ের মধ্যে আমরা কেন নেই? আচ্ছা, পাঠ্য বই আমাদেরকে আসলে কি শিখাচ্ছে? আমি একজন শিক্ষক হিসাবে বলি, পাঠ্যশিক এখানে যারা অভিভাবক আছেন, আপনি বই কিনে দিচ্ছেন সন্তানকে, পাশাপাশি গাইড বই কিনে দিচ্ছেন, তাকে ই বুকে আকৃষ্ট করছে, তাকে ভালো ফলাফল করার জন্য জিপিএ তাকে পেতে হবে, সেই জন্য আপনি তাকে পাঠ্য বই কিনে দিচ্ছেন। কিন্তু আপনি একটা পাঠ্য বইয়ের বাইরে এই একটি এরকম আড্ডাবাজ বই
এরকম একটি তুমি আর বন্ধু ভাবনা, সেই বই কিন্তু ক্রয় করে দিচ্ছেন না। আপনি ভাবছেন সৃজনশীল যে বই, তার জন্য পাঞ্জেরি, লেকচার, অন্যান্য প্রকাশনের বই কিনে দিয়ে তাকে ভালো ফলাফল অর্জন করছেন, কিন্তু এই ধরনের বইগুলো তাকে ভালো মানুষ করছে, সেটি কিন্তু আপনি কখনো চিন্তা করেন না। ভালো মানুষ যদি করতে হয়, পাঠ্য বইয়ের বাইরে গিয়ে তাকে পাঠ্যা ভাষে আপনাকে প্রস্তুত করে নিতে হবে, তাহলে আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারবেন। এখন যদি বলেন যে তাহলে কি পেলাম, আপনি হয়তো ভাবছেন যে আপনি সৃজনশীল পাঠ্য বই যেটি আপনি ক্রয় করে দিচ্ছেন, যেটির জন্য আপনি 5,000, 2,000, 3,000 টাকা দিয়ে আপনি বই ক্রয় করে দিচ্ছেন, সেই বইটি আপনার ছেলেকে জিপিএ 5 দিচ্ছে, কিন্তু জিপিএ 5 পেলে তো সে মানুষ হচ্ছে না। আজকে জিপিএ যে ছেলেটি পেয়েছে, তার বাবা মা কেন বৃদ্ধাশ্রম থাকছে? এর কারণ কি? কারণ আপনি তাকে ভালো মানুষ রূপে তৈরি করতে পারেন নাই। অনেক সঠিক পলাতক সৈয়দ মাহমুদ মুর্শেদ সাহেব কেন প্রেস ক্লাবে এতদিন পর্যন্ত কনফারেন্স করেন? কারণ কি? আমরা কি সেই তথ্য খুঁজে বের করতে পেরেছি যেটি আমাদের জরুল আলম জাভেদ ভাই একটু বলবার চেষ্টা করেছেন? যিনারা দিয়েছেন তিনারা আজীবন দিবেন। ডক্টর শাহেদ মুমতাজ স্যার আজীবন দিবেন। আজকে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমি 2 ডিজিকে 2টা প্রশ্ন করেছি। আপনারা বিশ্বমানের শিক্ষা চান, কার কাছে চান? শিক্ষকদের কাছে। শিক্ষকদের বেতন দেন 12,000 টাকা। আপনার ড্রাইভার বেতন কত স্যার আপনি বলেন? স্যার তখন কোনো কথা বলতে পারেন না। আপনি বিশ্বমানের শিক্ষা কার কাছে চান? 12,000 টাকা দিয়ে একজন শিক্ষকের বেতন দিয়ে আপনি শুরু করতে চান, অথচ আপনার ড্রাইভারের বেতন হচ্ছে আপনার 30,000 টাকা। তাকে আপনি সব ফ্যাসিলিটি দিচ্ছেন, কার কাছে আপনি বিশ্বমানের শিক্ষা চান? শিক্ষার জন্য এখানে ডক্টর শাহেদ মোহাম্মদ স্যার আছেন, আমার শ্রদ্ধেয় সৈয়দ মাহবুব মোর্শেদ স্যার আছেন। এদেশে মেধাবীরা আর কখনো শিক্ষার মতো মহৎ পেশে আসবে না। কেন আসবে না? আপনি শিক্ষকদের কোনো ফ্যাসিলিটিস নাই। একজন শিক্ষকের 1 মাসে 500 টাকা হলো ওষুধ খরচের ভাতা, 3 টাকা হচ্ছে পার ডে তার টিফিন ভাতা। 3 টাকা কি পাওয়া যায় আপনারা বলেন? শিক্ষার মতো মহৎ পেশায় কেন আসবে? তাহলে কারা বিশ্বমানের শিক্ষক হবে, কারা ভালো শিক্ষার্থী তৈরি করবে? আমাদের সেই জায়গাটাই কিন্তু কাজ করতে হবে। আমরা মাদকের কথা বলছি, মাদকে যারা এখানে লেখক আছেন তাদেরকে বলেন সরকার থেকে 1 টাকা অনুদান দিয়েছে, এই অমর হাওলাদার বাবুর বই টাকা দিলেও দিয়েছে, না হলে ছাপা দিয়েছে। সরকারি থেকে এই পৃষ্ঠপোষকতা আসার প্রয়োজন আছে। যখন লেখক এই সরকারি সহযোগিতা পাবে, সরকারের অনুপ্রেরণা পাবে, সরকারের প্রণোদনা পাবে, তখন অনেক লেখক বের হবে, তারা পাঠকের হাতে সুন্দর বই তুলে দিতে পারবে। তাদেরকে কিন্তু আপনারা দিচ্ছেন না। আপনারা কাদেরকে দিচ্ছেন? আপনারা যারা অস্ত্র, যারা চোরা কারবারি, যারা মাদক ড্রাগসের সাথে যারা সংযুক্ত আছে, তাদেরকে আপনি রাস্তা পার করে দিচ্ছেন, আর আমাদের যুবক আগামী প্রজন্মের হাতে আপনারা সেটি তুলে দিচ্ছেন। তাহলে আপনারা কাদেরকে সহযোগিতা করছেন? আসলে ওনাদের কাউকে সহযোগিতা করছে? বলুক এখানে কেউ যে সরকারি কোনো অনুদান পেয়েছে? কি পেয়েছেন আপনারা? আপনাদেরকে কেউ সহযোগিতা করছে? বাংলা একাডেমির পরিচালক স্যার বলুক, উপপরিচালক স্যার বলুক যে ওনারা কোথাও সাথে সহযোগিতা পেয়েছে? ওনারা পাননি। আমার মনে হয় ওনাদেরকে সহযোগিতা করার দরকার। আমাদের প্রত্যেকটা কবিকে, আমাদের প্রত্যেকটা লেখককে, আমাদের প্রত্যেকটা সাহিত্যিককে, আমাদের গবেষণায় যারা ইচ্ছারে কাজ করছেন, আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে, আমাদের প্রত্যেকটা শিক্ষককে সেভাবে যদি মানুষ করে তুলতে পারে, তাহলে আপনার সোনার মানুষ পাবেন। যে শিক্ষার্থী, যে শিশুটি জন্ম হবার পরে তার জন্ম নিবন্ধন ঘুষের টাকা দিয়ে করতে হয়, সে কিভাবে সরকারি চাকরি করতে গেলে সে ঘুষ খাবে না? আপনারা বলেন। 50 টাকার জন্ম নিবন্ধন যদি 5,000 টাকা দিয়ে করতে হয়, তাহলে সে কেন সে জন্ম নিবন্ধন ঘুষ দিয়ে করার পরে সে কেন আপনার সরকারি চাকরি থেকে সে ঘুষ পাবে না? তাহলে সেটা তো আমরা তৈরি করে দিচ্ছি। আমাদেরকে সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে যদি সোনার মানুষ তৈরি করতে হয়, আমাদের নতুন প্রজন্মকে যদি ভালো মানুষ করতে হয়, আমাদের শিক্ষার্থীদের যদি ভালো মানুষ তৈরি করতে হয়, তাহলে আমাদের সকল অপরাধ মূল সেটির উপর থেকে তুলে দিতে হবে। নিচ থেকে যেটি তুলে নিবে তখন সেটি আর বোঝাতে পারবে না, তখন আমরা ভালো মানুষ পাবো। আমাদের শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে আপনারা উপহার তুলে দেওয়ার জন্য পাঠ্য বইয়ের কথা বলছেন, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে কেন বলেন না শিক্ষার্থীদেরকে আমরা বই উপহার দিব? কেন আপনারা বলেন থালাবাটি জলপালি দিতে হবে? আপনার বইয়ের কথা কেন বলেন না? আপনারা বিনোদন কেন্দ্র খুলছেন, কিন্তু সেখানে তো কোথাও, আমি বাংলাদেশের 18টা রাষ্ট্রের সাথে কাজ করছি, আপনারা দেখবেন এখানে অনেকে আপনারা বই বসে গিয়েছেন, আপনারা সেখানে দেখেন যে সেখানে একটা আমব্রেলার মতো আছে, যেখানে আসলে চা চক্রের আয়োজন থাকে, সেখানে গল্পের আয়োজন থাকে, সেখানে আড্ডার আয়োজন থাকে, সেখানে বই পড়ার আয়োজন থাকে। আপনারা তো সেই আয়োজনটা এখানে করে দেন না। সে ধরনের কোনো বিনোদন কেন্দ্র নেই। খেলার মাঠগুলো আজকে দখল করে নিচ্ছে। শিশুরা কোথায় যাবে? তখন তো শিশুরা এই চ্যাট জিপিটি মোবাইলের সাথে আসক্ত হচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্মকে যদি বাঁচাতে হয়,
পরবর্তী প্রজন্মকে যদি বাস করতে হয়, তাহলে আমাদেরকে মোবাইল থেকে আমাদের শিক্ষার্থীদেরকে দূরে সরাতে হবে। অভিভাবকরা আপনারা জানছেন না, আপনারা বুঝতেছেন না যে আপনার সন্তানকে আপনি নিজে হাতে কিন্তু আপনি গলা টিপে হত্যা করছেন। সে মোবাইল ফোন থেকে ফিরে আসতে হবে। পাঠ্য বইয়ের মধ্যে যদি আমাদের শিক্ষার্থীদের সম্পর্ক করতে হয়, পাঠ্য বইয়ের বাইরে যে আমরা কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে যদি আমরা তাদেরকে সমৃদ্ধ করতে পারি, আমরা যদি তাদের বিনোদনের জায়গাগুলো যদি তৈরি করতে পারি, তাহলে সেটা হয়। আজকে এখানে আপনারা যারা আছেন, আপনারা অনেকে কিন্তু বার্থডে পার্টি সেলিব্রেট করেন। আপনি কোনো একটা বন্ধুকে আপনার বার্থডে পার্টিতে একটা বই দিয়ে চুরি ফেলবে, কিন্তু বই তার প্রকৃত বন্ধু। পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। অন্ধকারের জগৎ থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আমার কিন্তু বলে যাচ্ছে। আসসালামু আলাইকুম।